আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দিয়েছে পৃথিবীর মানচিত্রে বিভিন্ন বিষয়গুলি প্রদত্ত বিষয়গুলি প্রতীকী চিহ্ন সহ বসাও। তো বুঝতেই পারছো যে পৃথিবীর মানচিত্র বলেছে মানে তোমাদের যে ম্যাপ স্কুল থেকে দেওয়া হবে, তো সেখানে মানে ইউরোপ, এশিয়া, আফ্রিকা সব একটা ম্যাপের মধ্যেই আর কি থাকবে। তো সেখানে তোমাকে এগুলো বসাতে হবে। যেমন সাহারা মরুভূমি মানে বুঝতে পারছো এটা হচ্ছে আফ্রিকাতে যাবে। আফ্রিকার যে অংশটা, আফ্রিকার শেপটা কিরকম সেটা দেখে তোমরা চোখে বসিয়ে নেবে যে এইরকম শেপ হলে এটা আফ্রিকা হয়, মানে আফ্রিকার শেপ ধরো এইরকম হবে, এইরকম হবে আফ্রিকার শেপটা। এবার যেটা সাহারা মরুভূমি এই বরাবর এখানে লিখে দেবে সাহারা মরুভূমি। বইতে আরো ভালো আছে, এটা বইতে ভালো করে বোঝা যায়। এই হচ্ছে সাহারা মরুভূমি, এটা লিখে দিলে। এরপরে রয়েছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী আবার খুঁজতে গেলে তোমাকে চলে আসতে হবে ইউরোপের কাছে। এই যে এইখানটায় হচ্ছে এই যে স্পেন, এই যে অক্ষরেখাটা 40 ডিগ্রি, তার এখানে স্পেন, আর এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো একটু এই অক্ষরেখাগুলো মনে রাখতে হবে। এবার যদি বলো যে ম্যাপে যদি না থাকে তো সেটা একটু কল্পনা করে নিতে হবে। এবার আছে ভূমধ্যসাগর। এই যে ভূমধ্যসাগর হচ্ছে এইটা, এটা হলো ভূমধ্যসাগর। এরপরে আছে রুর শিল্পাঞ্চল। রুর শিল্পাঞ্চল হচ্ছে ইউরোপের। রুর শিল্পাঞ্চলটা হবে ইউরোপেতেই হবে, এইখানটায় হবে, এটা হবে রুর শিল্পাঞ্চল। এটা হচ্ছে বাল্টিক সাগর, এখানে হচ্ছে রুর শিল্পাঞ্চল। এরপরে রয়েছে নীলনদ। নীলনদ মানে বুঝতেই পারছো মিশরের নীলনদ, তাহলে মানে আফ্রিকায় তোমাকে যেতে হবে। তাহলে আফ্রিকা মহাদেশের যে এখানে যে নদী বইতে একটা আছে যে নদীগুলো দেখিয়েছে, এই যে এইটা হচ্ছে নীলনদ, এইটা তোমাকে ম্যাপ পয়েন্টিং করে এইভাবে দেখিয়ে দিতে হবে। তো ওই জন্য একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো 2 আইতে বলেছে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় হয় দিন সবচেয়ে বড় হয় 21শে জুন। 2 অপসূর অবস্থানে পৃথিবীর গতিবেগ বৃদ্ধি পায়। 3 ঋতু পরিবর্তন হয় না পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে। 4 উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে। 5 মূল মধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমা রেখা অবস্থিত তার নাম 180 ডিগ্রি, তার মান 6। চাপ বাড়লে বাইরের আয়তন কমে। 7 ইতালির ভিসুভিয়াস হলো আগ্নেয় পর্বত। 8 গ্রিনিচ সময় নির্ণায়ক ঘড়ি হচ্ছে ক্রোনোমিটার। 9 স্তূপ পর্বতের একটি উদাহরণ ব্ল্যাক ফরেস্ট। 10 নদীর মধ্যপ্রবাহে দেখা যায় নদী বাঁক। 11 ইতাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের প্রভাবে। 12 পোল্ডার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চক্রখাল। 13 লন্ডন অববাহিকার রিডিং বিস্কুটের জন্য বিখ্যাত। 14 রুর শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি ট্রাক ফার্মিং। 15 ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। 16 ইউরোপ আর এশিয়া মহাদেশের সীমানায় ইউরাল পর্বত অবস্থিত। 3 আইতে আসি। 3 আইতে দিয়েছে শূন্যস্থান আছে প্রথমে। আয়ে দিয়েছে পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরছে এই ধারণা প্রমাণ করেন কোপার্নিকাস। এটা আছে তোমাদের বইয়ের 4 পাতায়, 4 পাতায় রয়েছে এটা। আচ্ছা, এটা কোপার্নিকাস না বলে কেপলার বলবে, যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এই যে বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকে জানা যায় গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু ঠিক কিভাবে ঘোরে দেয়নি। কেপলার প্রথম সূত্রে বলা হয়েছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে আর সূর্যের উপবৃত্তের একটি ফোকাসে থাকে। কেপলার বলবে, কোপার্নিকাস না বলে কেপলার বলবে। 2 বলেছে দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হয় 21শে জুন তারিখে। 3 ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত। 4 নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। 5 ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই। 6 দিয়েছে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। এই যে ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী, তার মানে ইউরোপ আর আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। 4 আছে শুদ্ধ অশুদ্ধ। আয়তে দিয়েছে টেমস নদীর প্রধান উপনদী লি শুদ্ধ। 2 বলেছে হিরে কাটা পালিশের জন্য আমস্টার্ন বিখ্যাত শুদ্ধ। 3 বলেছে ইউট্রোফিকেশন হলে ফলে জলে CO2 এর মাত্রা কমে যায় অশুদ্ধ।
অক্সিজেনের মাত্রা কমে যায়। 4 নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি হয় শুদ্ধ। 5 আছে স্তম্ভ মেলানো আয়তে খাঁড়ি হলো ফানেল আকৃতি। 2 আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ড। 3 বায়ুচাপ হলো মিলিবার। আর 4 এটনা হলো আগ্নেয় পর্বত। এবারে টিকা লিখতে দিয়েছে। প্রথমে আছে মেরুজ্যোতি। মেরুজ্যোতি আছে তোমাদের বইয়ের 16 পাতায়। লিখবে 2 মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এই রকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা, দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলে। 2 রয়েছে সূর্যের বার্ষিক আপাত গতি। লিখবে যে সারা বছর ধরে সূর্যোদয় আর সূর্যাস্তের স্থান লক্ষ্য করলে দেখা যায় 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই 2 দিন ছাড়া বছরের অন্যান্য দিন সূর্য হয় একটু উত্তরে না হয় একটু দক্ষিণে সরে উদিত হয় এবং অস্ত যায়। মনে হয় সূর্য সারা বছর কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যে ঘুরে বেড়ায়। আকাশে সূর্যের এইরূপ উত্তর দক্ষিণ গতি হলো সূর্যের আপাত বার্ষিক গতি। একে রবিমার্ক বলা হয়। 3 দিয়েছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপটা তোমাদের এখানে বইতে ভালো করে নেই, তাই আমি ক্লাস 10 এর ভূগোল বইয়ের যে সহায়িকা আছে আমি সেইখান থেকে দিচ্ছি। লিখবে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশ ডেকান ট্র্যাপ বা লাভা মালভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি লাভা শিলা বা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ডেকানের অর্থ দাক্ষিণাত্য, ট্র্যাপ বলতে বোঝায় ধাপ বা সিঁড়ি। সমগ্র মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে। উৎপত্তি লিখবে যে প্রায় 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা কোনো বিস্ফোরণ না ঘটিয়ে হাজার হাজার সুড়ঙ্গ বা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে অর্থাৎ বিদার অগ্নুদ্গমের মাধ্যমে লাভা প্রবাহ রূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে, যা পরবর্তী সময়ে শীতল হয়ে লাভা শিলা বা ব্যাসল্ট শিলা গঠন করেছে। বৈশিষ্ট্য হচ্ছে এক হচ্ছে তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে বলে এই অঞ্চলটি সাধারণভাবে সমতল এবং পর্বতের চূড়া বা পাহাড়ের শীর্ষ ভাগগুলি চ্যাপ্টা প্রকৃতির। 2 দীর্ঘদিন ধরে নদী এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে ডেকান ট্র্যাপের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। 3 এখানকার কালো ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে। আর 4 এর পার্শ্বদেশে সিঁড়ির মতো ধাপ দেখা যায়। 4 দিয়েছে ইউট্রোফিকেশন। লিখবে যে টেমস নদীর গতিপথ লন্ডন অববাহিকার নদ নদী বলতে প্রধান নদী টেমস আর তার উপনদীগুলিকে বোঝায়। উপনদী সহ টেমসের গতিপথ। উৎস হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্যের অন্তর্গত ওয়েলস প্রদেশে দক্ষিণ পশ্চিমে অবস্থিত কটসওয়াল্ড পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ কটসওয়াল্ড পাহাড় থেকে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স এবং চিলট্রান পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ গোরিং গিরিপথের মধ্যে দিয়ে পশ্চিম দিকে টেমস নদী লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে। অতঃপর রিডিং শহরের নিকট কেনেটের সঙ্গে মিলিত হয়ে পূর্ব বাহিনী নদী হিসেবে প্রবাহিত হয়েছে। দৈর্ঘ্য প্রায় 346 কিলোমিটার। উপনদী সমূহ টেমসের উত্তর পাড়ের উপনদীগুলো কলনেল, লি, রোডিং, চেরওয়েল প্রভৃতি এবং দক্ষিণ পাশের উপনদীগুলো হচ্ছে ওয়ে, মোল, স্মল, প্যাং প্রভৃতি। নদীগুলি সুনাব্য এবং শীতকালে বরফমুক্ত থাকে। মোহনা উত্তর সাগরের ডোভার প্রণালীতে টেমস নদী পতিত হয়েছে। 6 দিয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। আচ্ছা, এখানে যেহেতু এটা 2 নম্বরের আছে তো 2 নম্বরের আছে, এটা একটু বড়। শুধু আগে লিখবে সংজ্ঞাটা যে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলা হয়। বৈশিষ্ট্য কয়েকটা দিয়ে দেবে যে জিপিএস একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যা মহাকাশে কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেটিকে নিয়ন্ত্রণ করে। 2 যে কোনো আবহাওয়াতে দুনিয়া যে কোনো চলমান অবস্থান আর সময়ে তথ্য সরবরাহ করাটাই মূল কাজ। জিপিএস এক ধরনের একমুখী ব্যবস্থা, কারণ যারা এটি ব্যবহার করে তারা শুধু উপগ্রহ প্রেরিত সংকেত গ্রহণ করতে পারে, কিছু পাঠাতে পারে না। আর দিয়ে দেবে যে কার্যাবলী হচ্ছে জিপিএস কার্যপ্রণালীটা খুবই জটিল প্রকৃতির। মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নির্দিষ্ট একটা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা হয়। ভূপৃষ্ঠে মোবাইল, ল্যাপটপ, ট্যাব প্রভৃতি বিভিন্ন গ্রাহক যন্ত্র ওই স্যাটেলাইটে তরঙ্গের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করে এবং সেখান থেকে বিশ্বব্যাপী সংযোগ ব্যবস্থা গড়ে তোলে।
সাথে আসি। সাথে রাইতে বলেছে অক্ষরেখা চিত্র অঙ্কন করো এবং দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, অক্ষরেখা চিত্র, এই যে প্রধান প্রধান অক্ষরেখা, এই ছবিটা আঁকবে। আর বৈশিষ্ট্য অক্ষরেখা বলেছে দুটি প্রধান বৈশিষ্ট্য, এক আর দুইটা দিয়ে দেবে, যে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত আর আকৃতি হচ্ছে অক্ষরেখাগুলো প্রত্যেকেই পূর্ণ বৃত্ত। দুইতে দিয়েছে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্য কি। লিখবে যে স্থানীয় সময় হচ্ছে কোন স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। স্থানীয় সময় নির্ণয়ের ভিত্তি হচ্ছে স্থানীয় দ্রাঘিমা রেখার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান। একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। একই দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময়ের ব্যবহার কম, আর দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। প্রমাণ সময় লিখবে যে কোন একটি দেশে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলা হয়ে থাকে। প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখা স্থানীয় সময়। সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। সারা দেশের প্রমাণ সময় এক এবং অভিন্ন হওয়ায় পৃথিবীর সব দেশেই প্রমাণ সময় ব্যবহৃত হয়। দ্রাঘিমা রেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। তিনেতে দিয়েছে চিত্র সহ স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, স্তূপ পর্বতের এই ছবিটা আঁকবে, একটা দুটো এই তিনটে ছবি আঁকবে আর বৈশিষ্ট্য লিখবে। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে বলেছে দুটো বৈশিষ্ট্য লেখো। স্তূপ পর্বত তিনটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে সৃষ্টি, দুই প্রযুক্তি, আর তিন হচ্ছে পর্বত শীর্ষ। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থিত হলে কিংবা দুটি সমান্তরাল চ্যুতি দুই পার্শ্বস্থ অংশ বসে গেলে স্তূপ পর্বত সৃষ্টি হয়। প্রযুক্ত বল স্তূপ পর্বত গঠনে অনুভূমিক এবং উলম্ব বল পরস্পর কাজ করে। পর্বত শীর্ষ স্তূপ পর্বতের শীর্ষভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। এর সাথে অথবা উচ্চতা, ঢাল বা বিস্তৃতিও দিতে পারো। স্তূপ পর্বতের উচ্চতা মাঝারি হয়, ঢাল প্রায় প্রতিটি স্তূপ পর্বত খাড়া ঢাল বিশিষ্ট হয়। বিস্তৃতি স্তূপ পর্বত দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না। তো এর মধ্যে যে কোনো তিনটে বৈশিষ্ট্য দিয়ে দেবে। চারে দিয়েছে ট্রাক ফার্মিং কি। লিখবে যে বাজার বাগান কৃষিতে বা হর্টিকালচার পদ্ধতিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই হচ্ছে বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলা হয়ে থাকে। পাঁচে বলেছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কি। লিখবে নদীর মধ্যপ্রবাহের সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে দুইটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি ঘোড়ার খুরের মতো হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুই পাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। ছয়তে দিয়েছে আর্সেনিক দূষণ কি। আর্সেনিক দূষণ কি, 3 নাম্বার আছে, তো এটা সবটাই দিয়ে দেবে যে আর্সেনিক এক প্রকার বিষাক্ত ধাতব যৌগ পদার্থ। প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে জলটি আর্সেনিক দূষিত বলে গণ্য করা হয়। দূষণ প্রক্রিয়া মাটির অগভীর স্তর থেকে অবৈজ্ঞানিক প্রথায় ক্রমাগত জল তুললে মাটিতে ফাঁকা জায়গা সৃষ্টি হয়। ফলে মাটির এই স্তরে থাকা নানা রকম আর্সেনিক ও ক্লোরাইড যৌগ বাতাসের সংস্পর্শে এসে আর্সেনিক, আর্সেনাইট ইত্যাদি জলে দ্রবণীয় বিষাক্ত যৌগে পরিণত হয় এবং পানীয় জলের সঙ্গে মিশে জল দূষণ ঘটায়। প্রভাব হচ্ছে মানুষের ত্বক, স্নায়ুতন্ত্র, রক্তনালীতে অস্বাভাবিকতা, 2 হাতের চেটো, পায়ের তলায় কালো ছোপ বা ব্ল্যাকফুট ব্যাধি। 3 হচ্ছে বুকে, পিঠে, হাত পায়ের স্থানে স্থানে চামড়ার ওপর শুকনো ঘা। 4 ফুসফুসে প্রদাহ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা। আর 5 হচ্ছে যকৃতের পচন, ত্বক, মূত্রথলির ক্যান্সার ইত্যাদি। 8-এ আসি। 8-এর আইতে বলেছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপের তারতম্য হয়। এক হচ্ছে বায়ুতে উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে প্রসারিত হালকা হয়, ফলে উপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এজন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। 2 বলেছে বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে। এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। ভূপৃষ্ঠের উচ্চতা
বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে এবং তার চাপ কমে যায়। উদাহরণস্বরূপ, প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বলের সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সেই কারণে বায়ুচাপে তারতম্য হয়। উদাহরণস্বরূপ, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে এখানে যেমন নিম্নচাপ পরিলক্ষিত হয়, তেমন উভয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম হওয়ায় বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয়। 5 হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা। পৃথিবী পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি, অপরদিকে কম ঘনত্ব বা গভীরতা যুক্ত স্থানে বায়ুর চাপ কম হয়। 6 হচ্ছে সমুদ্র এবং স্থলভাগের বিন্যাস। পৃথিবী পৃষ্ঠে জলভাগ ও স্থলভাগের বিন্যাস বা বন্টনের উপর বায়ুর চাপ অনেকটা নির্ভর করে। সমুদ্রের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র হালকা হয় এবং আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অন্যদিকে স্থলভাগের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ভারী হয়, ফলে তার চাপও অধিক হয়। অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব ততই বেশি। পৃথিবীর অভিগত গোলাকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি আর নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়। 2 দিয়েছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তো লিখবে যে 1 হচ্ছে কেন্দ্রীয় অবস্থান। যে কটা টিকমার আছে ওই কটাই বলবো, কারণ ওই কয়টা পয়েন্টই আমাদের বইতে রয়েছে, সেই হিসাবে এগুলো দাগ দেওয়া হয়েছে। তো কেন্দ্রীয় অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে পূর্বে এশিয়া মহাদেশ, পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে আমেরিকা মহাদেশ আর আফ্রিকা। এইরূপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। 2 হচ্ছে অনুকূল জলবায়ু। ইউরোপ মহাদেশের 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে এবং মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠ এবং পরিশ্রমী, যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ। 3 হচ্ছে সামুদ্রিক আর উপদ্বীপীয় অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর ও মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প এবং নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়া উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলিকে বরফ মুক্ত রাখতে সাহায্য করেছে। কৃষিকাজ ও পশুপালন। কৃষিজমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থায় সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে। ইউক্রেনকে ইউরোপের শস্যগোলা বলা হয়। ইউরোপ মহাদেশের গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি পালন করে দুগ্ধজাত বিভিন্ন শিল্প, পশম শিল্প গড়ে তোলা হয়েছে। 6 হচ্ছে খনিজ এবং শক্তি সম্পদ। ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানকার পর্যাপ্ত কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, প্ল্যাটিনাম, সোনা, রূপো প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। শিল্পোন্নতি। ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। এখানকার কৃষিজ, খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ ও উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যথা জার্মানির রুশ শিল্পাঞ্চল, রাশিয়ার মস্কো, ইউক্রেনের ডোনেৎস্ক অববাহিকা আর ব্রিটিশ যুক্তরাজ্যের লন্ডন অববাহিকার শিল্পাঞ্চল। 3 বলেছে পোল্ডার ভূমি কি, এটা কিভাবে তৈরি হয়। আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে মানুষ প্রকৃতির ওপর যে দুঃসাহসিক আধিপত্য বিস্তার করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত নেদারল্যান্ডের পোল্ডার ভূমি। নেদারল্যান্ড কথার অর্থ নিচু ভূমি। অগভীর সমুদ্রগর্ভ বা জলাভূমি থেকে উদ্ধার করা ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডে জনসংখ্যার অনুপাতে কৃষিজমির পরিমাণ অনেক কম, সেই জন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস। নানা ধাপে পোল্ডার ভূমি তৈরি করা হয়। প্রথম পর্যায় হচ্ছে উত্তর সাগরের উপকূল বরাবর নেদারল্যান্ডের বিভিন্ন অগভীর স্থান। প্রাচীনকালে মাটির বাঁধ, বর্তমানে বৃত্তাকারে কংক্রিটের চক্রবাঁধ দিয়ে সমুদ্রকে ঘিরে ফেলা হয়। বাঁধের ভিতরের দিকে জল নিকাশি চক্রখাল থাকে, যার মাধ্যমে ভেতরের জল পাম্প করে সহজে সমুদ্রে ফেলা হয়। দ্বিতীয় পর্যায়ে অতীতে হাওয়া কল, বর্তমানে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে সমুদ্রের পলিযুক্ত ঘোলা জল বাঁধের ভিতরে আবদ্ধ স্থানে ক্রমান্বয়ে ফেলা হয়। অতঃপর পলি থিতিয়ে নিচে বসে যাওয়ার পর উপরের স্বচ্ছ জল পাম্প করে চক্রখালের মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই পদ্ধতি একাধিকবার অনুসরণ করায় অগভীর সমুদ্রগর্ভ ভরাট হয়ে নিচু সমতল ভূমির সৃষ্টি হয়। তৃতীয় পর্যায়ে ভূমিভাগকে শুষ্ক করা হয়। নিম্ন সমতল ভূমির লবণাক্ত ভাব কাটানোর জন্য 4 থেকে 5 বছর জমি ফেলে রাখা হয়।
বৃষ্টির জল ধৌত প্রক্রিয়া জমিকে লবণ মুক্ত করে। চতুর্থ পর্যায়ের পরে 5 থেকে 7 বছর ওইসব নিম্নভূমিতে হে, ক্লোভার, আলফালফা, বার্সিম, গামা, সাবাদিলা প্রভৃতি পশু খাদ্যে চাষ হয়। পঞ্চম পর্যায় বা শেষ পর্যায়ে কৃষিজ ফসল গম, যব, আলু, বাল বা কন্দজাতীয় উদ্ভিদ, বিট, ওট, রাই, তামাক, সবজি ইত্যাদি, টিউলিপ, গ্ল্যাডিওলি, ড্যাফোডিল, কসমস ইত্যাদি নানা প্রজাতির ফুল চাষ হয়। এভাবে 10-12 বছর একটা নিম্ন সমভূমি সম্পূর্ণভাবে কৃষিকাজের উপযুক্ত হয়ে ওঠে। 4 বলেছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। লিখবে মানব জীবনে পর্বতের প্রভাব হচ্ছে অপরিসীম। এক হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। শিল্প। বনজ আর কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূ-প্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলে মনোরম জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে। যেমন ভারতের দার্জিলিং, মানালি, সিমলা এরকমই উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। 4 হচ্ছে জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীন কাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে।